তিলোত্তমা খুন এবং ধর্ষণ, এই যে তথ্য উঠে আসছে, একটার পর একটা তথ্য উঠে আসছে, একটার পর একটা ভয়েস ভাইরাল হচ্ছে, একটার পর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তারপরেও কি বোঝা যাচ্ছে না? তারপরেও কি আসামিকে শনাক্ত করা যাচ্ছে না যে কে বা কারা কিভাবে নৃশংসভাবে এই যে ধর্ষণ তারপরে খুন করা হয়েছে, এখনও কি আসছে না? তো সেই রকমই তোমাদের আজকে সাংঘাতিক কয়েকটা বিস্ফোরক কল রেকর্ড শোনাবো। আর শোনাবো যে সেদিনকে রাত্রি পর্যন্ত যিনি ডিউটিতে ছিলেন তার মুখে, সেই জুনিয়র ডাক্তারের মুখে তোমাদের শোনাবো যে সে রাত্রিবেলায় ডিউটি করা, সকালবেলা 9টায় বাড়িতে যাওয়ার পরেও সে জানতে পারেনি যে এত বড় একটা ঘটনা রাত্রিবেলা হয়ে গেছে। তিনি জানতে পারেননি। তিনি একটা ফুটেজের মাধ্যমে, একটা সোশ্যাল মিডিয়া, একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছে যে রাত্রিরে তিনি ডিউটি করেছেন, সেই রাত্রিরে এরকম একটা ঘটনা ঘটে গেছে, অথচ তিনি টেরই পাননি। কত পেশেন্ট ছিল তিনি, তার আপডেট দেব। আর আপডেট দেব তোমাদের যে প্রথম থেকে কিভাবে তিলোত্তমার উপরে প্রেশার ছিল, না র্যাগিং নয়, কি প্রেশার ছিল তার উপরে ডিউটি করতে গিয়ে, কি প্রেশার ছিল। একটা মহিলা 4টে পুরুষ তার সঙ্গে ডিউটিতে দিতে হতো। অবশ্যই 4টে পুরুষের সঙ্গে একটা মহিলা ডিউটি করতে গেলে অবশ্যই তার অসুবিধা হতো, অনেক কিছুর অসুবিধা হতো। সেইটা তিলোত্তমার মা নিজে বলছেন, তার বাবা বলছেন, সমস্তটাই তোমাদের সঙ্গে তুলে দেবো। তারপরেও তুলে দেবো যে তিলোত্তমার মা যখন ডেড বডি দেখতে গেছিলো, মেয়েকে দেখতে গেছিলো, সেখানে একজন লাল জামা পরা মানুষকে দেখা গেছে এবং তিনি বলেছেন এই যে লাল জামা পরা মানুষটা, ধরো, উনি মনে হচ্ছে কিছু খুঁজছেন। তখনও সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, সবাই দেখেছিল। কিন্তু পরবর্তীতে যখন যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, সেই ভিডিও ফুটেজে এই লাল জামা পরা মানুষটা কিন্তু আমাদের সামনে এসছে। কিন্তু তিনি কি করছেন আরজিকরের ওই রুমে? তিনি কে? তিনি তো আরজিকরের কেউ না। সমস্তটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তার পরিচয়, তিনি কোন হাসপাতালে চাকরি করেন, কি ডিপার্টমেন্টে আছেন, কে কি বৃত্তান্ত, কোথায় বাড়ি, ডিটেল এসে গেছে। আমি আজকে নাইবা বললাম, ওই যে লাল জামা পরা, অল্প চুল এবং যিনি ওই পুলিশ অফিসার, যিনি ফটো দেখিয়ে শনাক্ত করছিলেন, তাহলে এই লাল জামা পরা মানুষটি প্রথম দিন যখন অভয়ার মা বলেছিলেন ডেড বডি দেখার পরে, এই লাল জামাটা কে, ইনি কে, কি খুঁজছেন এখানে, নাকি কিছু করতে গেছেন? তারপরে শুনেছি উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। যাই হোক, উনার পরিচয় এখন সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, আমি নতুন করে আর কিছু দেব না। তাহলে তখন অভয়ের মায়ের কথা শুনে সেই লাল জামা ব্যক্তিকে তখনই শনাক্ত করা হলো না কেন? কিছু মানুষ দৌড়ে গেছে, তার ফটো তুলেছে, তার কাছে সেসব নেই। তাহলে কেন তাকে শনাক্ত করা হলো না? সেই লাল জামা পরা মানুষ আজকে ভাইরাল, সবটা চলে আসছে সামনে, সবটা বিভিন্ন কিভাবে থ্রেটিং হতো চাকরি নিয়ে, মানে MBBS ডাক্তারদের সার্টিফিকেট নিয়ে কিভাবে র্যাগিং হতো, কিভাবে থ্রেটিং হতো, সব ভিডিও ভাইরাল। খুন আদেও কোথায় হয়েছে সেই স্পট শনাক্ত করতে পারছে প্রায়। সেমিনার রুমে যে এই অঘটন ঘটেনি, সেমিনার রুমে যে সাজিয়ে রাখা হয়েছিল ডেড বডিটা, সেমিনার রুমে যে ডেড বডিটাকে একবার গদির উপরে তারপরে সুন্দর করে সাজানো হয়েছিল, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশে এমার্জেন্সি রুমটা ইচ্ছাকৃতভাবে ভাঙচুর হয়েছে প্রমাণ লোপাটের জন্য, সেটাও সামনে এসছে সোশ্যাল মিডিয়াতে। তারপরেও তোমরা দেখেছো মধ্যমগ্রামে একটা ঝামেলায় কিভাবে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে। কেন? মানুষের রোষ, মানুষের রাগ, পুলিশের উপরে মানুষের আস্থা হারিয়ে ফেলছে আস্তে আস্তে। এই যে ঘটনাগুলো ঘটে আছে, তবুও এখনো পর্যন্ত কেন অপরাধীকে ধরা যাচ্ছে না? অপরাধীদের সবাই বুঝতে পারে, একের অধিক এবং সবার সাথে সবাই রিলেটেড। কে বা কারা অপরাধীকে এইভাবে ঢাকার চেষ্টা করছে? কারা? সবার কাছে সবটা পরিষ্কার। তাহলে আজকে 22 দিন কবে পাবে অভয়া জাস্টিস? কবে পাবে? অভয়ার বাবা মা বলছে জাস্টিস পেলে, মেয়েটা জাস্টিস পেলে আমরা একটু শান্তি পাবো।
আমরা একটু শান্তি পাবো। তারপরেও বলছে যে অভয়ার আর একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে দেব, ভয়েস ক্লিপ, যে বলছে কন্যাশ্রী, তারপরে কি কি আছে না, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবাশ্রী, এইগুলো নেওয়ার আগে তোমরা একবার ভেবো তোমাদের বাড়িতে নারীটা লক্ষ্মী ভাণ্ডার, তোমরা তোমাদের বাড়িতে লক্ষ্মীটা কি সুরক্ষিত? লক্ষ্মীর টাকা নিচ্ছ ভাণ্ডারের, লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীটা কি সুরক্ষিত? তার মেয়েকেও কম্পেনসেশন দেওয়ার জন্য কিছু টাকা, কত টাকা বলেনি, সেটাও বলেছে না, আমার মেয়ে যতক্ষণ বিচার না পাচ্ছে, জাস্টিস না পাচ্ছে, ততক্ষণ আমি এই কম্পেনসেশন নেব না। সমস্তটা নিয়ে তোমাদের কাছে আমি একটা করে ভিডিও, তোমাদের কাছে একটা করে ক্লিপিং দেব, আর তোমাদের দেব যে সেই দিনকে মানে অভয়া যে ডিউটি করতো, ডিউটিতে কিভাবে তাকে প্রেশার ক্রিয়েট করা হতো, কিভাবে প্রেশার, সে ডিউটি করতে চাইতো না, বলতো আমার ভালো লাগে না ডিউটি করতে, কারণ প্রচুর প্রেশার ছিল। তারপরে কিসের প্রেশার, কেন এই ডাক্তারের উপরে এত প্রেশার ছিল? চলো একটুখানি একটা ভয়েস ক্লিপ তোমাদের শোনাবো, ওর বাবা মার ভয়েস ক্লিপ। বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। আরজি কেন? কাজ ঠিক মতো করতে পারে না। না ওর উপর একটু প্রেশার ছিল, কাজ বেশি, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল তার। কোনো না, 4টে ছেলে একটা মেয়ে যদি হয় তার কতটা অসুবিধা হয় সেটা ভাবো। তার কোনো স্পেশাল ঘর, আলাদা ঘর ছিল না। 4টে ছেলে একসঙ্গে ডিউটি করছে, 5টা একটা মেয়ে, সে কি করে থাকে? 4টে ছেলে একসঙ্গে ডিউটি করছে, 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না? সেটা তো সবসময় বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যবস্থা আর ওখানে নেই। নিয়েছো, এইটা হচ্ছে একদম প্রথম দিকের একটা ভয়েস ক্লিপ। যখন সদ্য চলে গেছে তখন বলেছিল যে আমার মেয়ে ডিউটি করতে চাইতো না, কারণ তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনো দিন কি কিছু বলছে না, কোনো দিন কিছু বলেনি, কোনো র্যাগিংয়ের শিকারও হয়নি, কিন্তু চাপ ছিল, সেইটা বলেছে। তারপরে যখন দেহ দেখতে গেছে, তারপরে যখন লাল জামা শনাক্ত করেছে, তখনই ব্যাপারটা ইগনোর করেছে, তখন ব্যাপারটাকে এত মূল্যায়ন করা হয়নি। তারপরেও শুনে নাও সেই লাল জামা সম্পর্কে কি বলেছে। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই, কিন্তু আমি তাকে দেখলে চিনবো যে সেই মুখ। নিয়েছো, বারবার নক করতে চেয়েছে, এই যে লাল জামা পরা মানুষটা কে, ইনি কে, ইনাকে তো দেখিনি, ইনি কে বারবার বলেছে। কিন্তু আজকে সেই লাল জামা পরা মানুষটি আমাদের সবার সামনে, সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তার পরিচয়, সবার সামনে সে আরজি করের কেউ নয়। তাহলে তিনি সেখানে কি করছিলেন? শুধু তিনি না, এরকম অনেক অজ্ঞাত মানুষ ছিলেন যারা এই আরজি করের হাসপাতালের সঙ্গে রিলেটেডই না, যারা সন্দীপ ঘোষের খুব কাছের মানুষ। প্রচুর তথ্য উঠে এসছে বন্ধুরা, এক একটা চ্যানেল থেকে, এক একটা জায়গা থেকে প্রচুর তথ্য এক একজন এক একভাবে সমস্ত রিভিল করেছে। তবু এখনো কেন আমরা তার জাস্টিস পাচ্ছি না? প্রশ্ন তো এখানে এবার শোনাবো তোমাদের সেই আরেকটা ভয়েস কল শোনাবো, যে নির্যাতিতার মা বাবার আরেকটা ভয়েস কল। উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি তাহলে কি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। উনি কি চাকরি বা অন্য কোনো কিছু? চাকরি নয়, আমার মেয়ের কম্পেনসেশন মানে কিছু টাকা,
টাকা সেটা আপনি মেয়ের নামে কিছু করে রাখবেন, উল্লেখ করেন। শুনলে যে কিভাবে পুলিশ আড়াল করছে, ইচ্ছাকৃতভাবে তারা জেনে শুনেই কিভাবে রাজ্য সরকার কিভাবে এক মুখে বলছে জাস্টিস চাই, আর এক মুখে কি করে আড়াল করছে। এই নির্যাতিতার বাবার নিজের কথা শুনে নিয়েছো, তাহলে কোথায় জাস্টিস? কে করবে জাস্টিস? কে করবে? কে আছে দায়িত্বে? কে করবে এই জাস্টিস? জাস্টিস কি তাহলে পাবে না? এই ভয়েসের মধ্যে থেকে তো উনি পরিষ্কার বলে দিলেন, উনি পরিষ্কার বলে দিচ্ছেন, ওনার কথায় পরিষ্কার কে খুন করেছে, কে বা কারা জড়িত আছে। মেয়ের বাবা একদম নাম না বললেও একদম ইঙ্গিতে বলে দিচ্ছে। এবার শোনাবো তোমাদের যে ওই রাত্রিরে যে ডিউটিতে ছিল সেই জুনিয়র ডাক্তার, সেই জুনিয়র ডাক্তারের আপডেট শুনে নাও। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয়, আমি ওখানে প্রায় কাছেই থাকি। আমি 12:15টার সময় একটা গ্রুপে মেসেজ দেখলাম একটা ইনসিডেন্ট রাতে ঘটেছে, এবং পরবর্তীকালে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে, আমি জানতে পারলাম না যে রাতে আমি ডিউটি করে এসেছি, কিন্তু ফরেন্সিকের লোক একজন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, এবার সে কী ডেটা নিচ্ছিল এটা খুব ডাউটফুল। আর তারপরে বিভিন্ন ফরেন্সিকের লোক আর হচ্ছে আইনজীবী, মানে আইনজীবী ডক্টর দেখাতে গিয়ে হঠাৎ করে তিনি 4 তলায় উঠে পড়লেন, তার মনে হলো সেখানে কি একটা লিগাল এক্সপার্ট তিনি দেবেন। আমি জানি না এরকম ক্রাইম ইনভেস্টিগেশন হয়। আমি 9টার সময় ওখান থেকে বেরিয়েছি হ্যান্ড ওভার দেওয়ার পরে, এবং 9টা পর্যন্ত আমি কিচ্ছু জানি না, কিচ্ছু হয়নি সব নয়। কারণ দেখুন 8টার সময় হ্যান্ড ওভার শেষ হয়, যদি ধরেও নি ওটা 9টায় হ্যান্ড ওভার শেষ হয়েছে, 9:30 হয় না। কোনো কেউ গিয়ে 9:30 দেখলো ফার্স্ট টাইম, বা 9:10-15 দেখলো, এটাই হচ্ছে সবথেকে বড় ডাউট। আর যখন এই এমার্জেন্সিতে ওনাদেরই যে এইচওডি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, উনি এসে এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি ম্যাডামকে উনিই বলেন যে আমার একজন পিজিটি এরকম মারা গেছেন, তো তাকে তখন নিয়ে যাওয়া হয়। যে আপনি এটা এমার্জেন্সি মেডিকেল অফিসারেরই দায়িত্ব ডেথ ডিক্লেয়ার করা, এবং 12:44 পর্যন্ত তিনি ব্রড ডেটে সাইন করতে চাননি, বলেছেন যে আপনি ব্রড ডেটে সাইন করুন, আমি তাহলে ডিসিটা প্রিপেয়ার করে দিই, দেন এটা পোস্টমর্টমে যাবে। কিন্তু এনারা ওই টাইমের ভেতরে আইনজীবী, ফরেন্সিকের লোক, কেউ বর্ধমান, কেউ মালদা, এখান থেকে পৌঁছে গেল। মানে কি একটা অদ্ভুত, ফরেন্সিকের টিমই গেল। আজ পর্যন্ত আরজি করে এরকম হয়নি যে কোনো একটা ডেড বডি এসছে বা কোনো একটা ক্রাইম হয়েছে, তাই সেখানে ফরেন্সিকের লোক আর আইনজীবী পৌঁছে গেছে। ব্যাখ্যাগুলো দিলেন আজকে ডাক্তারবাবুরা রাস্তায় কেন দাঁড়িয়ে আছে, কারণ সবাই ফরেন্সিক পড়েছে, তারা কিছুটা জানে, সবাই জানে। কিন্তু এই যে বলছে 51 ফুটের ভেতরে 40 ফুট কর্ডন আপ করা আছে, এটা কোনো পুলিশ অফিসার কি করে বলতে পারে যে বাকি 11 ফুটে কোনো কিছু হয়নি বা কোনো ফুটপ্রিন্ট নেই? এবার ডাক্তারদের যে বোকা বানাচ্ছে কলকাতা পুলিশ প্রথম থেকেই সেটা। আর এই যে ডেটা এন্ট্রি অপারেটর ন্যাশনাল থেকে ধরে নিয়ে আসা হয়েছিল কী কারণে আমি জানি না, যিনি হচ্ছে সবসময় যখন মানে এই সন্দীপ ঘোষ যখন রিজাইন করেন, সন্দীপ ঘোষ যখন স্বাস্থ্যভবনে বাইট দিচ্ছেন তখনও দাঁড়িয়ে আছেন। এইবার কেন দাঁড়িয়ে আছেন? আর উনি ক্রাইম সিনে পিএ যদি হয়ও, প্রিন্সিপালের পিএ কেন ক্রাইম সিনে যাবে, যার যাওয়ার কোনো রাইট নেই? এবং ফরেন্সিকে যাদের আমরা দেখছি, ঘটনাক্রমে দেবাশিস সোম, আমি সেকেন্ড ইয়ারে যার কাছে পড়েছি, এটা দেখে আমি স্ট্যান্ড, তাহলে ওরা বই চেঞ্জ করে দিই। আমরা যেটা পড়েছি আমাদের ভুল পড়ানো হয়েছে। দেবাশিস সোম ওখানে কী করছিল? দেবাশিস সোম ফরেন্সিকের ডেমোস্ট্রেটার, তার ওখানে অ্যাটাচমেন্ট নেই যতদূর আমি জানি, বা উনি টিচার, আমরা ওনার কাছে পড়েছি, এবং যে নিয়মে আমরা ফরেন্সিক পড়েছি সেটা ওনার কাছ থেকেই শিখেছি। আজকে দেখছি উনি যে কাজটা করছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এই যে যতগুলো লোক রয়েছে এদের থাকার কোনো নিয়ম এখানে নেই, কোনো এখতিয়ার নেই। আর কয়েকটা ভয়েস কল আজকে তোমাদের দিলাম, কয়েকটা ভয়েস কল বিভিন্ন চ্যানেলের মাধ্যমে উঠে এসছে, সেইখান থেকে তোমাদের একটু একটু করে দিলাম। যে ডাক্তার রাত্রে ডিউটি করেছে, সকাল 9টায় চেক আউট করেছে, তারপরেও সে জানতেই পারেনি যে এরকম একটা মর্মান্তিক ঘটনা, এইরকম একটা মর্মান্তিক ঘটনা হাসপাতালের আরজি করে হয়ে গেছে, অথচ উনি টেরই পাননি। এটাও কি সম্ভব? শুনে নিলে সবটা আমাদের চোখের সামনে, আমাদের সোশ্যাল মিডিয়ায় সবার সামনে, তবু এর কোনো কিনারা হচ্ছে না। কেন? কে বা কারা, কিসের জন্য এটা আড়াল করছে? এতে মানুষ আরও উত্তক্ত হয়ে যাচ্ছে, মানুষ আরও বিশ্বাস হারিয়ে ফেলছে। তবে এই আন্দোলন থামানো যাবে না, এই আন্দোলনকে জল ঢেলে নিভিয়ে দেওয়া যাবে না, চাপা যাবে না। দেখা যাক, এখনও তাকিয়ে আছি। আজকে 22 দিনের মাথাতেও তাকিয়ে আছি জাস্টিসের জন্য। তবু আমাদের কাজ তো করতেই হবে, আমাদের সময় তো বসে থাকে না, সময়ের ছন্দে মিলিয়ে আমাদের চলতে হয়, আমাদের কাজ করতে হয়। কিন্তু ভেতরে চাপা একটা কষ্ট, চাপা একটা আর্তনাদ আমাদের প্রত্যেকের মনে আছে যে না, আমাদের জাস্টিসের দরকার, তিলোত্তমার জাস্টিস হোক। একটা চাপা আর্তনাদ সবার ভেতরে আছে।
জানি না এর সমাপ্তি কবে, জানি না তিলোত্তমার আত্মা কবে শান্তি পাবে, জানি না তিলোত্তমার মা বাবা বলছে মেয়েটার জাস্টিস পেলে আমরা একটু শান্তি পাবো, একটু শান্তি পাবো, মেয়েটাকে জাস্টিস দিতে অন্তত পারবে। তো চলো আজকে এটুকুই থাকলো তোমাদের। এইভাবে সবাই আন্দোলনে সামিল হও, যার যেটুকু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসে বলো, যে যেভাবে পারো এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তারপরেও বলবো সময় তো সময়ের মধ্যে চলবে, তার মধ্যে আমাদের কাজকর্ম করতে হবে, সবটাই করতে হবে, তবুও সময়ের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আর আন্দোলনকে কিন্তু কোনো মতেই চাপিয়ে দেওয়া যাবে না, বসিয়ে দেওয়া যাবে না, থামিয়ে দেওয়া যাবে না। সামনে দুর্গা উৎসব, স্বাভাবিক কথায় সবাই মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে, তবুও বলবো এই আন্দোলনটাকে কিন্তু সামনে রেখেই সব দিকে আমাদের এগোতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই, আজকে তিলোত্তমার ভিডিওটা দিয়ে এটুকুই আজকের শেষ ভিডিও শেষ করলাম। চলো সবাইকে আমার বিনম্র প্রণাম।